হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সঙ্গে একসাথে 3টা গল্প শেয়ার করব, আর প্রত্যেকটা গল্পই কিন্তু বেশ রোমাঞ্চকর। তো প্রথম গল্পের শুরুতেই আমরা লং ট্রেলার্স নামের একটা রাজ্যকে দেখতে পাই, যেখানকার রাজা তার রানীকে অসম্ভব রকম ভালোবাসে। সে তার রানীকে সব সময় খুশি দেখতে চায়, কিন্তু রানীর কোনো সন্তান না থাকার কারণে সে সব সময় মন খারাপ করেই থাকে। রাজা ওই রাজ্যের সমস্ত চিকিৎসকদের দেখিয়েছে রানীকে, কিন্তু কোনো লাভ হয়নি। কেউই কোনো উপায় বের করতে পারেনি। এরপর একদিন রাজা সার্কাসের একটা দলকে ডাকে, যাতে করে সার্কাস দেখে হলেও রানীর মন একটু ভালো হয়। আর তখন আমরা দেখতে পাই ওই সার্কাসের দলের একটা মহিলা প্রেগনেন্ট, যা দেখে তো রানী আরও মন খারাপ করে সেখান থেকে তো রাগ হয়ে চলে যায়। রানী এতটাই রেগেছিল যে মহলের ভেতরে গিয়ে সমস্ত জিনিসপত্র নষ্ট করতে শুরু করে। রাজা তো রানীকে প্রচন্ড ভালোবাসে, আমি তোমাদেরকে আগেই বলেছি, তাই রানীর খুশির জন্য সে যে কোনো কিছুই করতে পারে। এর পরের দিন রাজ্যে একটা বয়স্ক লোক আসে, আর সে রাজাকে বলে যে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। তখন রাজা ওই লোকটাকে বলে যে তোমার মতো এর আগে আরো অনেকেই এসেছে যে আমাদেরকে সাহায্য করতে চেয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, সে আমাদেরকে কোনো সমাধানই দিতে পারেনি। তখন ওই লোকটি বলে যে আপনারা দুজন বাবা মা হতে পারবেন, তবে তার জন্য আপনাদেরকে কিছু করা লাগবে। আপনারা কি তার জন্য প্রস্তুত? তখন রাজা বলে যে আমি আমার রানীর খুশির জন্য যে কোনো কিছুই করতে পারবো। তখন ওই লোকটি বলে যে আমি জানি প্রকৃতি কিভাবে কাজ করে। নতুন একটা জীবন আনতে হলে অবশ্যই আর একটা জীবনকে বলিদান দিতে হবে, যাতে করে প্রকৃতিতে ভারসাম্য বজায় থাকে। তখন রাজা আর রানী দুইজনই তার কথাটা বুঝতে পারে। এরপরে ওই লোকটা রাজাকে সমুদ্রের মধ্য থেকে একটা জীবের প্রাণ নিয়ে আসতে বলে, তবে ওই জীবের প্রাণটা অবশ্যই একটা কুমারী মেয়েকে রান্না করতে হবে, এমনকি তাকে পবিত্র হতে হবে। এরপর রানী যখন ওই জীবটার হাড়টা খাবে, মানে রান্না করা হাড়, তখনই রানী প্রেগনেন্ট হয়ে যাবে। আর এটাই ওই বয়স্ক লোকটা বলেছিল। রাজা তো পুরোপুরি তৈরি হয়ে নদীর গভীরে চলে যায়, আর সেখানেই সাদা রঙের একটা মনস্টারকে আমরা দেখতে পাই। ওই মনস্টারটা তখন ঘুমন্ত অবস্থায় ছিল, আর রাজা সুযোগ বুঝেই তার উপর অ্যাটাক করে দেয়। তবে মনস্টারটা তখন তার উপর উল্টোভাবে অ্যাটাক করে, আর রাজা তো অনেকটা আহত হয়ে যায়। এরপর রাজা যখন ওই মনস্টারটাকে মেরে ডাঙায় ফিরে আসে, ততক্ষণে তার অবস্থা পুরোপুরি খারাপ। আর একটু পরে রাজা ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মানে ওই মনস্টারটার আঘাতে রাজা সেখানেই মারা যায়। তবে মারা যাওয়ার আগে রাজা তার কাজটা করে দিয়ে গিয়েছে, মানে সে ওই দানবটাকে মেরে রানীকে তার প্রাণটা দিয়ে গিয়েছে। তো এরপর রানী অনেক যত্নের সাথে মনস্টারটার শরীর থেকে তার হাড়টা বের করে একটা কাপড়ে জড়িয়ে নেয়। আর তার কাজের মেয়েদের মধ্যে যে সব থেকে বেশি পবিত্র এবং কুমারী ছিল, তাকেই ওটা রান্না করতে বলে। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো, যখন ওই মেয়েটাই মাছের হাড়টাকে রান্না করতে যাবে, তখন তার অনেক অস্থির লাগতে শুরু করে। আর একটু পরে দেখা যায় ওই মেয়েটা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এরপর রানী যখন ওই রান্না করা মাছের হাড়টাকে খায়, তখন রানীও প্রেগনেন্ট হয়ে যায়। তার মানে বয়স্ক লোকটা যে যে কথা বলেছিল সবকিছু পুরোপুরি সত্যি। তো এর কয়েক মাস পর রানী এবং সেই দাসীটা একসঙ্গে বাচ্চার জন্ম দেয়, আর তারা দুইটাই ছিল ছেলেবাবু। রানী তার বাচ্চার নাম রাখে ইলিয়াস, আর ওই দাসী তার বাচ্চার নাম রাখে ইয়োনা। তো এরপরে আমরা 16 বছর পরের দৃশ্য দেখতে পাই। ওই দুইটা বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে। রানী তার ছেলেকে নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল, তবে তাদের দুইজনের মধ্যে বেশ মিল ছিল, মানে চেহারা চুল সবই একদম একই রকম। আর সেটা সমুদ্রে যে দানবটা ছিল তার মতোই সাদা ছিল। তবে দুজনকে শুধুমাত্র একরকম দেখতে নয়, তারা একে অপরের কিন্তু খুব ভালো বন্ধু। কিন্তু রানীর আবার তাদের এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একটুও পছন্দ নয়। সে তার ছেলেকে বারবারই বোঝায়, তুমি হলো একটা রাজকুমার, আর তুমি কিনা ওই সব চাকর বাকরের ছেলেদের সঙ্গে সম্পর্ক রাখবে, এটা মোটেও ঠিক নয়। কিন্তু ইলিয়াস তার মায়ের কথা কখনোই শুনতো না, সে সবসময় ইয়োনার সঙ্গেই থাক। এদিকে আরও একটা বিষয় লক্ষ্য করা যায়, ওই সামুদ্রিক মনস্টারটার মধ্যে যে লক্ষণগুলো ছিল সেইগুলো কিন্তু ওই বাচ্চাদের মধ্যেও চলে এসেছে, কারণ তারা দুইজনই পানির মধ্যেও শ্বাস নিতে পারত। আর তারা দুইজন সময় পেলে সেই নদীতেই চলে যেত যেখান থেকে রাজা ওই মনস্টারটাকে মেরেছিল। অন্যদিকে রানী তো প্রচন্ড রেগে ওই দাসীকে ডেকে পাঠায়, আর বলে যে তুমি যদি তোমার ছেলেকে সাবধান না করো আমার ছেলের সঙ্গে মিশতে, তাহলে মার ছেলেকে আমি একসঙ্গে রাজ্য থেকে বের করে দেব। তবে এত কিছু শোনার পরও তারা দুইজন, মানে ইলিয়াস এবং ইয়োনা, নিজেদের মতো করেই থাকে। তারা কখনো কারো কথা কানেই নেয় না। তো এরপর তারা দুইজন মিলে একটা প্ল্যান করে। ইলিয়াস ইয়োনাকে তার কাপড় চোপড় পরিয়ে রানীর কাছে দিয়ে পাঠায়। আর যেহেতু তারা দেখতে একই রকম ছিল, তাই রানী প্রথমে বুঝতে পারে না। তবে কিছুক্ষণ পর রানীর একটু সন্দেহ হতে শুরু করে, আর সে একটু যাচাই বাছাই করতেই বুঝতে যায় যে এটা তার ছেলে ইলিয়াস নয়, এটা ইয়োনা। এটা বুঝতে পেরে তো রানী প্রচন্ড পরিমাণ রেগে যায়, আর সে ইয়োনাকে এই রাজ্য থেকেই বের করে দেয়। ইলিয়াস ইয়োনাকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে ইয়োনা আর কোনো কথাই শোনে না।
এরপর সে রাস্তায় যেতে যেতে একটা গাছের সামনে দাঁড়ায় আর ওটাকে কাটতে শুরু করে। আর খুবই অবাক করা বিষয় হলো ওই গাছের গোড়া থেকে আবার পানি বের হতে থাকে। এরপর ইয়োনা ইলিয়াসকে বলে যে যতক্ষণ না পর্যন্ত এর পানি শুদ্ধ থাকবে, মানে পানির কালার এরকমই থাকবে, মনে করবে যে আমি ঠিক আছি। আর যখনই দেখবে এই পানির কালার লাল হয়ে গিয়েছে তখনই ভাববে আমি কোনো বিপদে পড়েছি। এটা বলে ইয়োনা ওই রাজ্য থেকে অনেকটা দূরে চলে যায়। আর তারপর সময় যেতে থাকে আর ইলিয়াস তো প্রতিদিন ওই পানি চেক করতে থাকে যে এটা রং পরিবর্তন হয়েছে কিনা। এরপর সে এসে একদিন দেখতে পায় যে ওই পানিটা লাল হয়ে গিয়েছে আর বুঝতে পারে নিশ্চয়ই তার বন্ধু কোনো বিপদে পড়েছে। তখনই সে তার ঘোড়া নিয়ে তার মাকে কিছু না জানিয়ে ওই রাজ্য থেকে অনেকটা দূরে চলে যায় ইয়োনাকে বাঁচানোর জন্য। অনেকটা খোঁজাখুঁজির পর সে ইয়োনার একটা ঠিকানাও পেয়ে যায় আর গিয়ে দেখতে পায় যে ইয়োনা বিয়ে করে নিয়েছে। তবে ইয়োনা আর ইলিয়াস যেহেতু দেখতে একই রকম ছিল তাই ইয়োনার ওয়াইফ বুঝতে পারে না যে এটা ইয়োনা নয়। সে তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। তখন ইলিয়াস জানতে পারে যে ইয়োনা 5 দিন আগে বনে গিয়েছে কিন্তু সে এখনো ফিরে আসেনি। তাই ইলিয়াস বুঝতে পারে নিশ্চয়ই ইয়োনা জঙ্গলের মধ্যে কোনো বিপদে পড়েছে। এরপর ইলিয়াস ইয়োনাকে খুঁজতে সে জঙ্গলেই চলে যায়। এদিকে রানী তো তার ছেলেকে খুঁজে না পেয়ে পুরো পেরেশান হয়ে গিয়েছে। সে সমস্ত রাজ্যবাসীকে আদেশ দেয় যে করেই হোক আমার ছেলেকে খুঁজে বের করো, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও কেউই ইলিয়াসকে খুঁজে পায় না। এরপর রানী আবারও অনেক বছর পর সেই বুড়ো লোকটার কাছেই যায় আর তাকে বলে যে আমার আপনার আবারও সাহায্য দরকার। কিন্তু ওই লোকটা তাকে এইবারও সেম কথাই বলে, তুমি যদি তোমার ছেলেকে খুঁজে পেতে চাও তাহলে তোমার প্রাণকে বলিদান দিতে হবে। তখন রানী তার প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা ইয়োনাকে দেখতে পাই। সে জঙ্গলের মধ্যেই হারিয়ে গিয়েছে, তবে তাকে দেখে মনে হচ্ছে যে সে অনেকটা আহত। তখনই আবার সেখানে একটা বিশাল আকৃতির মনস্টার চলে আসে আর তার উপরই অ্যাটাক করে। ইয়োনা তো ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর ওই চিৎকারের আওয়াজ চলে যায় ইলিয়াসের কান পর্যন্ত, কারণ ইলিয়াস তাকে খোঁজার জন্য সকালে এই জঙ্গলের মধ্যেই চলে এসেছে। তো এরপর সে ইয়োনার আওয়াজ শুনে সেখানে পৌঁছে যায় আর কোনো মতে তাকে নিয়ে ওই জায়গা থেকে বের হয়ে আসে। তবে ওখান থেকে বের হয়ে আসার আগে ইলিয়াস ওই মনস্টারটাকে মেরে ফেলে। সে তাকে ছুরি দিয়ে আঘাত করেই মেরে ফেলে, কিন্তু একটু পর দেখা যায় যে এই মনস্টারটা আর কেউ নয়, সে তার মা ছিল। আর এই বুড়ো লোকটা তখন এই কথাই বলেছিল, মানে তার ছেলেকে ফিরে পেতে হলে রানীর নিজের প্রাণটাই দিতে হবে, যেমনটা রাজা তার ছেলেকে পৃথিবীতে আনতে দিয়েছিল। মানে রাজা আর রানী দুজনে তাদের ছেলেকে পৃথিবীতে আনতে এমনকি বাঁচিয়ে রাখতে তাদের জীবনটাই বলিদান দিয়ে দিল। তো এত খারাপ খবরের মধ্যেও একটা ভালো নিউজ হলো ইলিয়াস তার বন্ধুর প্রাণটা বাঁচিয়ে নিয়েছে। আর যেহেতু রানী মারা গিয়েছে এখন ইলিয়াসই হলো এই রাজ্যের রাজা। আর আমাদের প্রথম গল্পের কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। মানে এই গল্পের মোরাল তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা? প্রাণের বদলে প্রাণ, মানে একটা প্রাণ বাঁচাতে হলে অবশ্যই আর একটা প্রাণকে বলিদান দিতে হবে। আর এইভাবেই আমাদের পুরো পৃথিবী যুগের পর যুগ ধরে চলে আসছে। যাই হোক, এরপরে শুরু হয়ে যায় আমাদের দ্বিতীয় গল্প, যেটা একটা রাজা আর দুটো বুড়ো মহিলাকে নিয়ে। গল্পের শুরুতেই আমরা ওই রাজ্যের রাজাকে দেখতে পাই, যার পুরো জীবনটা জুড়ে ছিল নেশা আর মেয়ে মানুষ। তবে এত এত মেয়েদের সঙ্গে মিশে থাকলেও, মানে ফুর্তি করলেও, সে আজ পর্যন্ত নিজের মনের মতো কাউকে পায়নি যাকে বিয়ে করে সে বাকি জীবনটা কাটাতে পারবে। ওই রাজার ঘরের বাইরে দুটো বয়স্ক মহিলা থাক, তারা দুইজনে খুব একটা প্রয়োজন না পড়লে কখনোই ঘরের বাইরে বের হতো না। আর তারা এতটা বয়স্ক হয়ে যাবার পরও তারা দুইজনে কিন্তু এখনো বিয়ে করেনি। তারা দুইজন আসলে প্রমিস করেছিল যেহেতু তারা এই পৃথিবীতে একাই এসেছে, আবার মারাও যাবে একা, তাই তাদের কোনো লাইফ পার্টনারের দরকার নেই। তবে তাদের দুজনের একটা স্পেশাল কোয়ালিটি ছিল, তাদের কণ্ঠ অসম্ভব রকম সুন্দর। তারা যখন কথা বলে তখন মনে হয় কোনো ইয়াং মেয়ে বা সুন্দরী মেয়ে কথা বলছে। তো তারা দুইজন সারাক্ষণ কিছু না কিছু গুনগুন করতেই থাকে। এরকমই একদিন যখন তারা দুজন ফিসফিস করে গান গাচ্ছিল তখনই রাজা ওখান থেকেই যাচ্ছিল আর রাজার কানেও সেই গানের আওয়াজ পৌঁছে যায়। রাজা তো পুরোপুরি মুগ্ধ হয়ে যায় আর তাদের সঙ্গে দেখা করতে বাড়ি পর্যন্তই পৌঁছে যায়। কিন্তু ওই দুইজন মহিলা ঘরের ভেতর থেকে বের হয় না, যার কারণে রাজার মনে তো তাদের দেখার আগ্রহ আরো বেশি তীব্র হয়ে যায়। সে মনে করে যে না জানি ওই মহিলাগুলো কতটা বেশি সুন্দর হবে। তো ওই দুইজন মহিলার মধ্য থেকে একজনের নাম ছিল ডোরা এবং আর একজনের নাম ইমা। ডোরা ছিল অনেক চালু এবং চালাক প্রকৃতির একটা মহিলা, কিন্তু অপরদিকে ইমা অনেক সহজ সরল। এরপর ডোরা যখন দেখতে পায় যে রাজা তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে তখন সে মনে মনে চিন্তা করে যে এবার হয়তো তার ভাগ্যই বদলে যাবে, কারণ তারা দুইজন গোটা জীবনটা এই ঘরের মধ্যেই কাটিয়ে দিয়েছে। তবে সব থেকে বড় সমস্যা হলো তাদের এই বয়স্ক শরীর, যার কারণে তারা কোনো মতে রাজার সামনে যেতেই চাচ্ছে না। তো এরপর তারা রাজাকে বলে যে যদি আপনি আমাদের সঙ্গে দেখা করতে চান
তাহলে আপনি 1 সপ্তাহ পরে এসেন। এটা শুনে তো রাজা অনেক বেশি খুশি হয়ে যায়। রাজার এরকম মনে হচ্ছিল যে সে তার জীবনে ভালোবাসার মানুষ হয়তোবা খুঁজে পেয়ে গিয়েছে। এদিকে তারা তো রাজাকে কথা দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে রাজার সঙ্গে দেখা করবে। মানে তারা এবার রাজাকে শুধুমাত্র তাদের শরীরের একটা আঙ্গুলই দেখাবে। সেই কারণে তারা আঙ্গুলকে একদম সুন্দর করতে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে। মানে যাতে করে রাজা আঙুল দেখে বুঝতে না পারে যে তারা কোনো বয়স্ক মহিলা। তারা তাদের আঙুলের উপর অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে থাকে, কিন্তু আঙুলটা বারবারই একটা বয়স্ক মহিলাদের মতোই লাগে। আসলে এই এক্সপেরিমেন্টগুলো মূলত ডোরা করছিল। আর অন্যদিকে ইমা তার আঙ্গুলে কিছুদিন ধরে মোম লাগিয়ে রেখেছে, যার কারণে তার আঙুল আরো বেশি সুন্দর এবং ইয়াং লাগছে। আজকে সেই 1 সপ্তাহ পূরণ হয়ে গিয়েছে, মানে রাজার সঙ্গে তাদের দেখা হবে। তবে তারা শুধুমাত্র শরীরের একটা আঙ্গুলই দেখাবে। তো রাজা যখন তাদের দরজার সামনে এসে দাঁড়ায়, তখন ডোরা বুদ্ধি করে নিজের আঙুলের পরিবর্তে ইমার আঙুলটাই দেখিয়ে দেয়। রাজা তো আঙুল দেখে আরো বেশি পাগল হয়ে যায়, কিন্তু তারা দুইজনে তো খুব ভালো করেই জানে যে যদি রাজা একবার তাদের চালাকি ধরে ফেলে তাহলে নিশ্চিত মৃত্যু। এই কারণে তারা বুদ্ধি করে রাজার সামনে একটা শর্ত রাখে। ডোরা বলে যে আমি আপনার সঙ্গে 1 শর্তেই দেখা করব, আর সেটা হলো মধ্যরাতে। তবে সেখানে কিন্তু কোনো প্রকার আলো থাকলে চলবে না, কারণ আমি আলোতে সেফ ফিল করি না। এরপর রাজার সৈনিককে দিয়ে তাকে সেখানে নিতে পাঠায় একদম মধ্যরাতে। তবে সমস্ত আলোই সে নিভিয়ে দেয়, এমনকি ওই সময় সে পুরো রাজ্যের আলোই নিভিয়ে দেয়। আর এরপর রাজা পুরো রাতটা ওই বয়স্ক মহিলার সঙ্গেই কাটিয়ে দেয়। কিন্তু সকাল হলেই সে ঘুম থেকে উঠে জানতে পারে যে গতরাতে সে কোনো যুবতী মেয়ে নয়, বরং একটা বুড়ো মহিলার সঙ্গে রাত কাটিয়েছে। এটা দেখতে পেয়ে তো রাজা প্রচন্ড পরিমাণ রেগে যায়, আর ডোরাকে দেশই প্রাসাদ থেকেই ফেলে দেয়। মানে প্রাসাদের জানালা দিয়ে অনেক উপর থেকে নিচে ফেলে দেয়। আর ডোরাও এখানে অনেকটা চালাকি করেছে। সে দেখিয়েছে ফার্স্টে ইমার আঙুল, কিন্তু সে রাজার সঙ্গে রাত কাটিয়েছে নিজে। মানে ওই যে প্রথমেই বলেছিলাম না, ডোরা একটু চালাক প্রকৃতির আর ইমা একটু বলদা টাইপের। তাই তো উপর থেকে পড়ে গিয়ে তো ডোরা ভেবেছিল সে বাঁচবেই না। তবে কোনো মতে এ যাত্রায় বেঁচে যায়। সে একটা গাছের সঙ্গে ঝুলে থাকে, আর সেখানে তখন একজন ডাইনি চলে আসে। ওই ডাইনিটা ডোরার উপর ম্যাজিক করে দেয়। আর এরপরেই আমরা দেখতে পাই যে ডোরা একটা পুরো যুবতী নারীতেই পরিণত হয়ে গিয়েছে। এমনকি তার চুলও অনেক সুন্দর এবং লম্বা হয়ে গিয়েছে। এর পরের দিন রাজা আবার শিকার করতে ওই জঙ্গলেই যায়। আর প্রথম দেখাতেই তো সে ডোরাকে অনেক বেশি পছন্দ করে ফেলে। এরপর সে ডোরাকে চিনতে না পেরে আবারও তার মহলে নিয়ে আসে, আর তাকে রানী বানানোর ফয়সালাও করে ফেলে। এদিকে ডোরা তো কোনোভাবেই বুঝতে পারছে না যে ডাইনি তার উপর কি এমন ম্যাজিক করলো, যার কারণে সে এতটা সুন্দরী হয়ে গেল। তখন আবার তার ইমার কথা মনে পড়ে যায়। আর এরপরে ডোরা ইমাকে তাদের বিয়েতেও ইনভাইট করে। কিন্তু ইমা তো কোনো মতেই বুঝতে পারছে না তার নিজের বোন এরকম একটা যুবতী নারীতে কিভাবে পরিণত হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই নাকি সে আবার রানীও হতে চলেছে। ডোরা ইমাকে বিয়েতে আসার জন্য অনেক সুন্দর একটা ড্রেসও দিয়েছিল। ইমা ওই ড্রেসটা পরেই বিয়েতে চলে আসে। আর এরপর ডোরা তার সঙ্গে যা যা হয়েছে সবকিছু ইমাকে খুলে বলে। ইমাও তখন মনে মনে ভাবে যে ইস, যদি আমিও ডোরার মতো সুন্দরী হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তো তখন ইমা ডোরার কাছে সে কিভাবে এরকম হয়েছে সেটা জানতে চায়। ডোরা তখন মজা করে বলে যে আমি আমার পুরো চামড়াটাই বাইরে ফেলে দিয়েছি, মানে আমার শরীর থেকে একটা চামড়ার পরত উঠিয়ে দিয়েছি। এটা শুনেই তো ইমা বাইরে গিয়ে একটা লোককে বলে যে তুমি যদি আমার শরীরের সমস্ত চামড়া উঠিয়ে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেবো, এমনকি আমার এই দামি পোশাকটাও দিব। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা, ইমা ঠিক কতটা বোকা। সে মনে করছে যে তার শরীরের চামড়া উঠিয়ে ফেললে হয়তো বা সে ডোরার মতো সুন্দরী হয়ে যাবে। যাই হোক, তো এরপর সেই লোকটা তাকে একটা জঙ্গলে নিয়ে যায় আর তার শরীর থেকে সমস্ত চামড়াই তুলে ফেলে। আর এই দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। এটা দেখে তো আমার গায়ে কেমন যেন কাঁটা দিয়ে উঠেছে। ইমা তো তার বোনের মতো পুরোপুরি সুন্দরী হওয়ার জন্য হিতাহিত জ্ঞানটাই হারিয়ে ফেলেছে। তার পুরো শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল, সেটা সে টেরও পাচ্ছিল না। আর সে ওই রকম ভয়ঙ্কর অবস্থা নিয়ে আবারও মহলে চলে আসে। আর একটু পর দেখা যায় ইমা সেখানেই মারা গিয়েছে। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো ইমা মারা যাবার পরে ডোরার জাদুর শরীর কেমন যেন আবারও গায়েব হয়ে যেতে শুরু করে। সে আবারও তার আগের ওই বৃদ্ধারূপেই ফিরে আসে। আর যখনই সেই জিনিসটা বুঝতে পারে সে দ্রুত রাজার মহল থেকে পালিয়ে যায়। আর এখানেই আমাদের দ্বিতীয় গল্পটারও সমাপ্তি হয়। আর এই গল্পের মোরাল কি তোমরা বুঝতে পেরেছো? সুন্দরী হওয়ার জন্য কখনো কেউ হিতাহিত জ্ঞানটা হারিয়ে ফেলো না। তুমি শরীর সুন্দর করার থেকে নিজের মনকে সুন্দর করো, দেখবে বাকিটা জীবনও তোমার সুন্দর হয়ে যাবে। আর না হলে এদের দুই বোনের মতোই কিন্তু অবস্থা হবে। তো যাই হোক, এখন শুরু করছি আমি আজকের আমার শেষ বা তৃতীয় কাহিনী। এখানে গল্পের শুরুতে আমরা একটা রাজাকে দেখতে পাই। এই রাজার স্বভাবটা বেশ অদ্ভুত। সে অনেক বছর আগেই তার রানীকে হারিয়েছে, মানে তার ওয়াইফ মারা গিয়েছে। তার একটা মেয়েও আছে, তার মেয়ের নাম ভায়োলেট। রানী মারা যাবার পর রাজা কখনোই বিয়ে করেনি, কিন্তু সে তার মেয়েকেও আবার আপন করে নিতে পারেনি। একদিন তার হাতের উপর একটা পোকা কামড়ে দিতে যায়, তবে রাজা সেটাকে না মেলে একটা বাক্সের মধ্যেই বন্দি করে ফেলে।
আর প্রতিদিন ঠিক সময় মতো বের করে নিজের শরীরে রক্ত খাইয়ে পোকাটাকে বড় করতে থাকে। আর এরপর আস্তে আস্তে দেখা যায় যে ওই পোকাটা সত্যি সত্যি অনেক বড় হয়ে গিয়েছে। এদিকে রাজার মেয়েও দিন দিন বড় হচ্ছে, আর এখন সে শুধুমাত্র রাজকুমারেরই স্বপ্ন দেখে, মানে বিয়ের স্বপ্ন দেখে আর কি। তবে রাজার মেয়ে যে বড় হচ্ছে, মানে তাকে যে বিয়ে দিতে হবে, এই বিষয়ে রাজার কোনো চিন্তা ভাবনাই নেই। সে সারাক্ষণ ওই পোকাটাকে নিয়েই থাকে, আর দিনের বেশিরভাগ সময় তার সঙ্গেই কাটিয়ে দেয়। কিন্তু একদিন দেখা যায় যে ওই পোকাটা কোনো একটা কারণে অসুস্থ হয়ে পড়ে, আর একটু পরে সেখানেই মারা যায়। ওই পোকাটা এভাবে মারা যাওয়ার কারণে তো রাজা অনেকটা ভেঙে পড়ে। আর এরপর সে তার মেয়েকে বলে যে আমি এই রাজ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি, আর এই প্রতিযোগিতায় যে জিততে পারবে আমি তার সঙ্গেই তোমার বিয়ে দেব। এইটা শুনে তো ভায়োলেট খুবই খুশি হয়ে যায়, কিন্তু মনে মনে তো অনেক টেনশনও শুরু করে, কারণ সে নিজের হাজবেন্ড নিজেই চুজ করতে চেয়েছিল। কিন্তু যেহেতু জীবনের প্রথমবার তার বাবা তাকে এইভাবে বলেছে, তাই সে তার বাবার সিদ্ধান্তেই রাজি হয়ে যায়। এরপর পুরো রাজ্যে প্রতিযোগিতার ঘোষণা দিয়ে দেওয়া হয়। এদিকে রাজার ওই পোকাটা যখন মারা গিয়েছিল, রাজা তার শরীর থেকে পোকাটার চামড়া আলাদা করে ফেলে। আর এরপর ওই প্রতিযোগিতায় যে যে অংশগ্রহণ করে, রাজা তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করে যে তোমরা কি বলতে পারবে এটা কিসের চামড়া, আর যে সঠিক উত্তর দিতে পারবে সেই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হবে। আমি আমার মেয়ের বিয়ে তার সঙ্গেই দেব। তো সবাই তো যার যার মতো করে চেষ্টা করতে থাকে, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারে না, কারণ এই পোকাটা এমনিতে অনেক রেয়ার প্রজাতির, আর তার উপর আবার বেশি বয়সও হয়নি। তো এরপর ওই প্রাসাদে এমন একটা লোক আসে যে যাকে দেখে তো সবাই ভয় পেয়ে যায়। ওই লোকটাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, আর রাজা তাকে আবার অ্যালাউও করে। আর এরপরে অদ্ভুত দেখতে লোকটাই সঠিক উত্তর দিয়ে দেয় যে এই চামড়াটা আসলে কোন প্রকার, কারণ ওই লোকটা থাকতো জঙ্গলে, আর এইসব পোকামাকড় আসলে জঙ্গলেই পাওয়া যায়। তো এদিকে ভায়োলেট তো খুব ভালো করেই বুঝতে পারছে যে যেহেতু ওই লোকটা সঠিক উত্তর দিয়েছে, এখন তাকে ওই লোকটাকেই বিয়ে করতে হবে। তাই সে দ্রুতই মহল থেকে বেরিয়ে তো আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ সে মনে করে যে ওই লোকটা দেখতে নাকি জানোয়ারের মতো, সেই লোকটাকে কোনো মতেই বিয়ে করতে পারবে না। তখন তার বাবাও তার পিছু পিছু যায়, আর তাকে বলে যে তুমি এটা কি করছো, তুমি ভালো করে জানো আমি আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না, আর এটাই তোমার ভাগ্যে ছিল, তোমাকে এখন এটাই অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু ভায়োলেট তো ওই লোকটাকে মোটেও পছন্দ করে না। সে তার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করে, বাবা আমি একটা রাজকুমারী, আর আপনি কেমন ধরনের বাবা যে একটা মেয়েকে ওরকম জানোয়ারের মতো দেখতে লোকের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু রাজা তো ভায়োলেটের কোনো কথাই শোনে না, সে তার জেদেই অটল থাকে, আর তার মেয়েকে ওই লোকটার হাতেই তুলে দেয়। এরপরে লোকটা ভায়োলেটকে নিয়ে অনেক দূরে পাহাড়ে চলে আসে, কিন্তু ভায়োলেট তো এই ব্যাপারটা কোনো মতেই মেনে নিতে পারে না, তাই সে শুধু কান্নাই করতে থাকে। এরপর যখন এই ব্যক্তিটা একদিন শিকারের জন্য বেরিয়ে যায়, তখন ভায়োলেট সেখানে আর একটা মহিলাকে দেখতে পায়, আর ওই মহিলাটাকে দেখা মতো ভায়োলেট তার কাছে সাহায্য চায়। সে বলে যে আমি একজন রাজকুমারী, আর আমাকে এখানে আটকে রাখা হয়েছে, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কিন্তু এই মেয়েটা ভায়োলেট থেকে অনেকটা দূরে ছিল, মানে সে ছিল অন্য একটা পাহাড়ে, তাই সে এত দূর থেকে ভায়োলেটকে সাহায্য করতে পারেনি। এরপর ওই মহিলা তার ছেলেকে ওখানে ডেকে নিয়ে আসে, আর তাকে একটা দড়ি দিয়ে বলে যে ভায়োলেটকে ওই পাহাড় থেকে এখানে আনার চেষ্টা করো। ভায়োলেটও তখন অনেক কষ্ট করে দড়ি বেয়ে ওই পাহাড় ওঠার চেষ্টা করে, তবে ঠিক তখনই সেখানে ওই লোকটা চলে আসে। সেও আবারও দড়ি বেয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করে, তখন ওই মহিলার ছেলেটা ওই দড়িটাকে কেটে দেয়। কিন্তু ওই লোকটা তো বেশ শক্তিশালী ছিল, আর সে কোনো মতে ওই পাহাড়ে চলেও যায়, আর এরপর রাগের চোটে সবার ওপরই অ্যাটাক করে দেয়। সেখানে ভায়োলেট বাদে সে সবাইকে এক এক করে মেরে ফেলে। ভায়োলেট খুব ভালো করেই বুঝতে পারছে যে এখন তাকে এই লোকটার সঙ্গেই থাকতে হবে, তাই জেদ করলে চলবে না। এবার সে ওই লোকটার সঙ্গে ভালোবাসার নাটক করতে শুরু করে, এমনকি সে তাকে জড়িয়ে ধরে। ওই লোকটা তো ভায়োলেটের চালাকি বুঝতে পারে না, আর তাকে ঘাড়ে নিয়ে ভায়োলেটকে সে পুরো পাহাড়টা ঘুরিয়ে দেখায়, আর এই সুযোগে ভায়োলেট তার গলাটা কেটে দেয়, আর ওই লোকটাও সেখানে মারা যায়। এরপর ভায়োলেট ওই পাহাড় থেকে তো কোনো মতে তার রাজ্যে আবারও ফেরত আসে। এদিকে ওই পোকাটা মারা যাওয়ার পর থেকে তো রাজা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। এরপর ভায়োলেট সেই লোকটার কাটা মাথাটা রাজার সামনে এনে রাখে, আর রাজাও তার করা ভুলটা বুঝতে পারে। তবে একটু পরে দেখা যায় যে রাজা ওখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আসলে রাজা অনেক অনুশোচনা করতেছিল, কারণ সে তার মেয়ের সঙ্গে অন্যায় করেছে। আর যেহেতু এখন রাজা বেঁচে নেই, তাই ওই রাজ্যের মানুষই এখন ভায়োলেটকে রানী হিসেবে গ্রহণ করে নিয়েছে, আর আজ থেকে ভায়োলেটই হলো এই রাজ্যের নতুন রানী, মানে সেই আজ থেকে এই রাজ্য পরিচালনা করবে। আর এখানেই আমাদের 3 নাম্বার গল্পটাও শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে সব থেকে কোন গল্পটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।